এই মনোরম পরিবেশে আমি আর কিশোরী পৌঁছলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে। এই পরিবেশে ঠাকুরমশাইয়ের ঘরের জানালা দিয়ে ঢুকে পড়ছে হালকা আলো। ধূপের গন্ধে মিশে গেছে বৃষ্টির সুবাস। মনে হচ্ছিল সময় যেন থেমে আছে, শুধু প্রকৃতিই আজ কথা বলছে তার নিজের ভাষায়। আমাদের আনা সিগারেট ঠাকুরমশাই ধরালেন, তারপর কয়েকটা সুখ টান দিয়ে বললেন, আজকের আবহাওয়াটা খুবই আলাদা বলো। রোদ বৃষ্টির এক অপূর্ব খেলা চলছে, কখনো মেঘ আবার কখনো রোদ। ভারী বোঝা দায় প্রকৃতির এই বিচিত্র রূপ। ঠিক এমন পরিবেশ আমি আগেও একটা জায়গায় দেখেছি। আহা, প্রকৃতির ওই রূপের সঙ্গে আভিজাত্যের নিগূঢ় সম্পর্ক যেন চোখের সামনে ভেসে উঠছে। কিশোরী আগ্রহের বশে বলে ফেলল, আচ্ছা, কোথায় দেখলেন এমন পরিবেশ? হ্যাঁ ঠাকুরমশাই। দেখেছি হে দেখেছি, সে জায়গাটা আমার স্মৃতিতে আজও অমলিন। মুর্শিদাবাদ। একসময় বাংলার শেষ নবাব সিরাজদৌল্লার রাজত্ব ছিল সেখানে। ইতিহাস আর রহস্য যেন হাত ধরাধরি করে হেঁটে বেড়ায় সেই মাটিতে। সেই মুর্শিদাবাদের কাঠগোলা বাগান বাড়িতেই একবার যেতে হয়েছিল আমাকে। ঘটনাটা বহুদিন আগের। পৌষ মাসের কনকনে শীত। এক সন্ধে আমার কাছে এক অদ্ভুত পত্র এসে পৌঁছল। মোটা খামের ওপর রাজবাড়ির রাজমোহর বসানো। খুলে দেখি সুন্দর অথচ কাঁপা হাতে লেখা কয়েকটি লাইন। তারানাথ বাবু, আমরা এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছি। দিন সাতেকের মধ্যে দয়া করে মুর্শিদাবাদের রাজবাড়িতে এসে আমাদের রক্ষা করুন। চিঠির ভাষায় এমন আতঙ্ক ছিল যে আমি আর দেরি করিনি। পরদিনই জানিয়ে দিলাম আমার আগমনের দিনক্ষণ। শুক্রবার সকালে প্রয়োজনীয় কিছু তান্ত্রিক উপকরণ আর একটি পুরনো তামার মণ্ডল সঙ্গে নিয়ে বেলা 10টার ট্রেনে রওনা দিলাম। জানালার পাশে বসে যখন ট্রেন ছুটছে, দেখছিলাম শীতের কুয়াশায় ঢাকা মাঠ। দূরে তালগাছের মাথায় সূর্যের ম্লান আলো। 2 ঘন্টা পর মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছতেই দেখি প্ল্যাটফর্মে একটি পুরনো অস্টিন গাড়ি দাঁড়িয়ে। পাশে ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোক, বয়স 40-এর কোঠায়, মুখে গভীর চিন্তার ছাপ। আমাকে দেখেই তিনি করজোরে এগিয়ে এলেন। আপনি আপনি কি তারানাথ বাবু? আমি অনেকক্ষণ ধরেই আপনার অপেক্ষায় আছি। তার কণ্ঠে এমন তাড়া, এমন উদ্বেগ, তখন আমি কিছুই জানি না রাজবাড়ির গোপন অন্ধকারে ঠিক কি অপেক্ষা করছিল আমার জন্য। হ্যাঁ, আমিই তারানাথ। আমি রাজবাড়ির এক বংশধর, গঙ্গাপ্রসাদ সামন্ত। আসুন 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 আসুন। গাড়ি করে আমরা প্রায় 8 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম তাদের বাড়িতে। নেমে দেখি সত্যিই রাজবাড়ি বটে। বিস্তীর্ণ প্রান্তরে দাঁড়িয়ে আছে শতাব্দী প্রাচীন সেই অট্টালিকা। সামনে সুবিশাল বাঁধানো পুকুর। রাজবাড়িটার বয়স অন্তত 250 থেকে 300 বছর তো হবেই। তার ঠিক পিছন দিয়ে বইছে মা গঙ্গা। এক সময় এই বাড়ির যে জৌলুস ছিল তার অবশিষ্ট ছাপ আজও চোখে পড়ে। সেই সময় সূর্যদেব মাথার উপরে উঠেছেন, কিন্তু হালকা শীতের আমেজ তখনও রয়েছে। আমি নিজের শালটা আরো ভালো করে জড়িয়ে নিলাম। গঙ্গাপ্রসাদ আমাকে দেখে কিছুটা হতাশার সুরে বললেন, এ হচ্ছে আমাদের
পূর্বপুরুষকৃত অভিশপ্ত রাজবাড়ি। আমি কিছু না বলে মূল তোরণের ভিতর দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। হঠাৎ এক ঝোড়ো বাতাসের ঝাপটা শরীর ছুঁয়ে গেল। ইঙ্গিতটা আমি বুঝে গেলাম, কেউ যেন এই বাড়ির কোনো গোপন কুঠুরিতে লুকিয়ে রয়েছে। হয়তো সে মানুষ নয়, কোনো দেহ শূন্য সত্তা। এরপর তারা আমাকে যথেষ্ট খাতির আপ্যায়ন করলেন। এক ভৃত্য বড় হুকো ও উৎকৃষ্ট তামাক নামিয়ে রাখলো সামনে। খানিক পরেই গঙ্গাপ্রসাদ আমার সামনে একজন প্রৌঢ় ভদ্রলোককে নিয়ে এলেন। তিনি নমস্কার জানিয়ে বললেন, নমস্কার ঠাকুর মশাই, নমস্কার। আমার নাম রুদ্রপ্রসাদ সামন্ত। এই বংশের কর্তা আমি, আর আমার অনুরোধেই আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বড় বিপদে পড়েছি ঠাকুর মশাই। বলুন আমাকে, কি সেই বিপদ? উনি কিছুক্ষণ ইতস্তত করে বললেন, ঠাকুর মশাই, আমাদের বাড়িতে 1 শতাব্দী পুরনো তন্ত্র আছে। তন্ত্র? অর্থাৎ? এই যে বিশাল রাজবাড়ি দেখছেন, এতে সর্বমোট 254টা ঘর আছে। কিন্তু তার মধ্যে একটি ঘর আছে যেখানে রাত কাটালে আর কেউ বাঁচে না। আর শুধু তাই নয়, ওই ঘরে আছে কিছু পাথরের মূর্তি। দিনের বেলা কিছু হয় না বুঝলেন, কিন্তু রাত হলে আতঙ্ক শুরু হয়। মূর্তিগুলো সব নড়তে শুরু করে, দেওয়ালে দেখা যায় একটা সাপের ছায়া, অথচ ঘরটা বাইরে থেকে তালা বন্ধ থাকে। বলুন দেখি, এ কি করে সম্ভব? হ্যাঁ, কেউ কি সেখানে রাত কাটিয়েছে? আগে হ্যাঁ, আমাদের এক কুটুম একবার সেখানে থাকার জেদ করেছিল। ঘরটার দক্ষিণ দিকের খোলা জানলা দিয়ে গঙ্গার ওপরের চাঁদের অপূর্ব শোভা দেখা যায়। শীতের বাতাসে চোখে তন্দ্রা আসে। কিন্তু সেদিন রাতে সে আমার দরজায় এসে ক্রমাগত ধাক্কা দিতে থাকে। বলে ওই ঘরে থাকা নাকি তার পক্ষে দুর্বিষহ হয়ে উঠেছে। তারপরে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ে। জ্ঞান ফিরেছিল তার? হ্যাঁ, তবে মৃত্যুর 8 ঘন্টা আগে। বারবার চোখে মুখে জল ছেটানোর পরে সে শুধু বলেছিল, ঘরে থাকা পাথরের মূর্তিগুলো হঠাৎ করেই যেন জীবন্ত হয়ে উঠেছিল। চাঁদের আলো তার মাথার পিছনে পড়েছিল, আর সে এক বিশাল নাগিনীর ছায়া দেখতে পেয়েছিল। এরপরে সে আর কিছু বলেনি ঠাকুর মশাই। মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। আমার মনে হয় ঠাকুর মশাই, ওটা নবাবী তন্ত্র। শুনেছেন তো যে এক সময় নাকি ওদের এখানেই আধিপত্য ছিল। তাই হয়তো ওরা এই তন্ত্র করিয়েছিল এখানে। আমরা তো আর কোনো খোঁজ রাখিনি বুঝলেন। কথাটা শুনে আমি কিছুটা কৌতূহলী হয়ে পড়লাম। হাত গুনে বিশেষ এক ক্রিয়ার পর বললাম, আপনারা যেটাকে নবাবী তন্ত্র বলছেন, আমি শুনছি নাগতন্ত্রের ডাক। কারণ এখানে নাগ দেবতার ছায়া আছে, আমার কাছে স্পষ্ট। ছায়া দেখা যাচ্ছে অথচ নাগ নেই, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, রাজবাড়িটা একটু ঘুরে দেখতে চাই আমি। আনাচে কানাচে ঘুরে দেখা দরকার। সম্ভব তো? আগে হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার ছেলে গঙ্গাপ্রসাদ আপনাকে সব দেখাবে। গঙ্গাপ্রসাদ দাঁড়িয়েই ছিল রাজবাড়ি ঘুরিয়ে দেখানোর জন্য। রাজবাড়িটা কেমন ছিল ঠাকুর মশাই, একটু বলতে পারবেন? প্রশ্ন করলো কিশোরী। ঠাকুরমশাই আরেকটা সিগারেট ধরাতে যাচ্ছিলেন, কিন্তু চারি এসে হুকো এগিয়ে দিল। ঠাকুরমশাই কয়েকটা টান দিয়ে বললেন, বিরাট সেই রাজবাড়ির আয়তন, কয়েকটা মহলে বিভক্ত। বাহির মহল, অন্দরমহল আর দাস দাসীদের থাকার আলাদা অংশ। আমরা যে ঘরে বসেছিলাম সেটা ছিল বৈঠকখানা।
বৈঠকখানার ঐশ্বর্য দেখেই মাথা ঘুরে যাচ্ছিল আমার, যদিও বাইরে কিছু প্রকাশ করিনি। আমি যখন অন্দরমহলে প্রবেশ করলাম তখন ঘন ধূপের গন্ধ পেলাম। দেওয়ালে জোড়া বিশাল দুই পাথরের মূর্তি, একটি পুরুষের অপরটি নারীর। বিস্ময়ের বিষয়, তারা একে অপরকে আলিঙ্গন করে আছে। তবে একটা জিনিস আমার দৃষ্টি আকর্ষণ করলো, তাদের শরীরের প্রত্যেকটি রেখা ও অঙ্গ প্রত্যঙ্গ অস্বাভাবিক রকমের আর্দ্র দেখাচ্ছে, আর চোখে বসানো সবুজ পাথর। এটা কিভাবে সম্ভব? আমি নিজেই নিজেকে প্রশ্ন করলাম, এমনটা কি প্রস্তর মূর্তিতে সম্ভব? ওরা মানুষ ছিল এক সময়। কথাটা আচমকা পিছন দিক থেকে আসা একটু চমকে উঠলাম। অত বড় রাজবাড়িতে পিনপতন নীরবতা। ঘুরে দেখি গঙ্গাপ্রসাদ কোথায় যেন উধাও, আর তার জায়গায় এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, দৃষ্টিতে প্রখরতা। আমি প্রশ্ন করলাম, এই মূর্তি কাদের? কোনো কারিগরের হাতে গড়া নয়, জলজান্ত মানুষ ছিলেন এরা। একজন রাজকন্যা অম্বিকা আর অপরজন রাজপুরোহিতের ছেলে অনন্ত। তাদের মধ্যে জন্মেছিল নিষিদ্ধ প্রেম। শাস্তিস্বরূপ রাজা তাদের অভিশাপ দেন। তন্ত্রের এক গূঢ় প্রক্রিয়ায় দুজনেই দেহ হারায়, আত্মা বন্দী থাকে এইখানে। আমি এগিয়ে গিয়ে মূর্তিগুলো ভালো করে পর্যবেক্ষণ করলাম। তারপর মৃদু স্বরে বললাম, যদি আত্মা বেঁচে থাকে তবে সে জেগেও উঠতে পারে। দূর থেকে গঙ্গাপ্রসাদ ডেকে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আসুন আসুন, এখনো তো অনেকটা ঘুরে দেখা বাকি আছে। এরপর গোটা রাজবাড়ি ঘুরে দেখলাম। প্রায় 1 ঘন্টা লেগে গেল। দিনটা ভালোই কাটলো। দুপুরের রাজকীয় আহার, বিশ্রাম আর বাদামের শরবত শরীর চনমনে করে দিল। সন্ধ্যা নামল ধীরে ধীরে। সূর্যদেব গঙ্গার বুকে ঢলে পড়লেন। মুর্শিদাবাদের সন্ধ্যার মধ্যে এক অদ্ভুত মায়াবী আবেশ আছে। ছাদে দাঁড়িয়ে যত দূর চোখ যায় তাকিয়ে রইলাম। শান্ত নিরিবিলি পরিবেশে নানা অজানা অনুভূতি ঘুরে বেড়াতে লাগলো। রাতে পরিবেশ কেমন ছিল ঠাকুরমশাই? রাতের কথা আর বলতে চাইছি না, সে এক ভয়াবহ পরিবেশ। দিনের আলোয় যেটা সুন্দর আর সতেজ বলে মনে হয়েছিল, সেই সতেজতা ক্রমেই মিলিয়ে যেতে থাকে অন্ধকারের গহ্বরে। রাতের গভীরে ক্রমে রাজবাড়ির বাতাস ভারী হয়ে উঠল। আমি আমার জন্য বরাদ্দ ঘরে বসে হ্যারিকেনের আলোয় নানাবিধ চিন্তা করছিলাম। তখনই রাজবাড়ির অন্দরমহলের টানা বারান্দায় একটা শব্দ শোনা গেল। শব্দটা শুনে আমি সজাগ হয়ে উঠলাম এবং বুঝতে পারলাম এটা কোনো সর্পের শব্দ। এমনই এক তীক্ষ্ণ ফোঁস ফোঁস আওয়াজ হচ্ছিল। হ্যারিকেনের আলোটা আমার সামনের দেওয়ালে পড়েছিল, আর সেখানে দেখলাম একটা বিচিত্র ছায়া ফুটে উঠেছে, যা ক্রমাগত নড়ছে। আমি বিপদের আভাস বুঝতে পারলাম। আচ্ছা, আপনি কি কোনো নাগকে দেখতে পেয়েছিলেন? না কিশোরী, কোনো নাগকে চোখে দেখিনি, কিন্তু তাদের আভাস পেয়েছিলাম। উঠে গিয়ে বারান্দার বাইরে আধারে উঁকি দিলাম। অন্ধকারে চোখ শুয়ে গেলেও কিছু দেখতে পেলাম না, কিন্তু শব্দটা আমার কানে আসছিল স্পষ্টভাবে। তখনই বুঝলাম কেউ বা কিছু আমার উপর সম্মোহন প্রয়োগ করে আমাকে ফাঁদে ফেলতে চাইছে। আমি আর দেরি করলাম না। ঘরের মেঝেতে পদ্মাসনে বসে ধূপ জ্বালালাম। ধূপের গন্ধে ভেসে আসা বিকট বিষাক্ত গন্ধটা কিছুটা হ্রাস পেল এবং ঘর ভরে উঠল এক মধুর গন্ধে। এরপর আমি মন্ত্রপাঠ শুরু করলাম। ওং নাগেশ্বরায় নমঃ, শান্তি দেহি
মুক্তি দেহি। একাগ্র চিত্তে গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে থাকলাম, কিন্তু ঠিক তখনই দরজাটা দুবার কেঁপে উঠে পরস্পরকে ধাক্কা মারল। বুঝলাম আমার মন্ত্র পাঠে কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে। গণ্ডি কেটে রাখাই ছিল, তাই অবিচলিত থেকে মন্ত্র উচ্চারণ চালিয়ে গেলাম। ওং নাগেশ্বরায় নমঃ, শান্তি দেহি, মুক্তি দেহি। কিন্তু সেই সময়ই হ্যারিকেনের কাজ নিচে থেকেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আগুনে নিভে গিয়ে ঘর ডুবে গেল নিরেট অন্ধকারে। কেবল ধূপের জ্বলন্ত অংশটা মৃদু আলো ছড়িয়ে দিল। আমি স্থির রইলাম। মনের গভীরে অমঙ্গলের ছায়া ঘন হয়ে উঠল। চাঁদের ম্লান আলোয় ঘরের কোণে হঠাৎই একটা অবয়ব দেখা দিল। তাই নাকি ঠাকুর মশাই? অবয়বটা দেখতে কিরকম ছিল? ঠাকুরমশাই হাসলেন, তারপর ধীরে ধীরে বললেন, ওই অবয়ব দেখলে সাধারণ মানুষের হৃদস্পন্দনই থেমে যেত। কিন্তু আমি শক্ত হৃদয়ের মানুষ, তাই স্থির চোখে দেখলাম অবয়বটা আমার দিকে এগিয়ে আসছে। চাঁদের ফ্যাকাশে আলো তার উপর পড়েছে। অর্ধেক শরীর নারী, অর্ধেক সাপ। চোখে বিষণ্ণতা, মুখে অম্বিকার মতো সৌন্দর্য। সে জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে অত্যন্ত মিহি কণ্ঠে বলল, তুমি আমাকে ডাকলে তাই জেগে উঠেছি। তার কণ্ঠে এক অদ্ভুত মোলায়েমতা, কিন্তু তাতে বিষের ছোঁয়া। কথা বলার সময় মুখ থেকে বিষ বাষ্প বেরোচ্ছিল, অথচ আমার কোনো ক্ষতি হচ্ছিল না, কারণ আমি সুরক্ষিত গণ্ডির মধ্যে ছিলাম। সে আবার কাতর কণ্ঠে বলল, হে সাধক, আমি প্রেমে নয় তন্ত্রে বাধা। মুক্তি দাও, না হলে আগুন জেগে উঠবে। শেষ বাক্যে স্পষ্ট হুঁশিয়ারি ছিল। কথাগুলি বলেই সে মিলিয়ে গেল অন্ধকারের অতলে। আমি তখনই মনে মনে প্রস্তুত হলাম। ভোরের আলো ফুটলে রাজবাড়ির কর্তাকে সব কথা জানালাম। তিনি স্তম্ভিত হয়ে বললেন, তাহলে ঠাকুর মশাই, এবারে কি হবে? নাগিনের দংশনে কি আমরা সবাই শেষ হয়ে যাব? কোন পাপের ফল বলুন দেখি। আমি শান্তভাবে বললাম, নিশ্চিন্ত থাকুন, আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন কারো গায়ে আঁচ পর্যন্ত লাগবে না। শুধু আমাকে একটা রাতের জন্য রাজবাড়ির পিছনের প্রাঙ্গণটা দিন। বাড়ির পিছনের খাস জমি বিশাল প্রাঙ্গণ। দিনের আলোয় গঙ্গা জলে স্থানটিকে শুদ্ধ করলাম। নানা পুজো পার্বণের সামগ্রী এলো। সেখানে নিজের হাতে নির্মাণ করলাম এক প্রকাণ্ড অগ্নিকুণ্ড। কাজ করতে করতে সন্ধ্যা নামল। জগডুমুর কাঠের বোঝা এনে স্তূপ করা হলো। অগ্নিকুণ্ডে কাঠ সাজাতে সাজাতে দেখি কোথা থেকে শেয়ালের পাল ডেকে উঠল। আকাশের টুকরো চাঁদ মেঘে ঢাকা পড়ল। বাতাসে সর্পের গন্ধ ছড়াতে লাগলো। হঠাৎ মাটির নিচ থেকে অসংখ্য সাপ বেরিয়ে এলো। তাদের ফোঁস ফোঁস আওয়াজে কানে তালা লেগে গেল। আমি বসে পড়লাম এবং তন্ত্রক্রিয়ার সাহায্যে অগ্নি প্রজ্বলন করলাম। আগুন দপ করে জ্বলে উঠল। আমি মন্ত্রপাঠ শুরু করলাম। ওং হ্রিং নাগিনী শুদ্ধি কুরু তেজ প্রকাশ দেহি। তারপর পাশে রাখা লাল পদ্ম ফুল ঘিয়ে চুবিয়ে আগুনে ফেলে দিলাম। সঙ্গে সঙ্গে আগুনের শিখা এক ঝলকে আকাশ ছুঁল। তখনই সামনে দাঁড়িয়ে থাকা অম্বিকার অবয়ব কেঁপে উঠল। শুনতে পেলাম তার কণ্ঠস্বর একদম কাছে। আমার শরীর পাথর, আত্মা
বিষে বন্দি। মুক্তি দাও, মুক্তি মানেই বিলয়। আমি শান্ত কণ্ঠে বললাম, বিলয় তো তন্ত্রের পরম সত্য। কিশোরী তখন ঠাকুরমশাইকে জিজ্ঞেস করলো, বিলয় মানে কি ঠাকুর মশাই? মানে এই ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। ঠাকুরমশাই মৃদু হেসে বললেন, আত্মার সঙ্গে পরমাত্মার লীন হওয়াকেই বলে বিলয়। আমি চেয়েছিলাম তাদের আত্মা যেন পরমাত্মার সঙ্গে মিলিত হয়। এরপর এক তীব্র আলোর ঝলকানি দেখা গেল। সেই তীব্র আলোয় চোখ খোলা দায় হয়ে পড়েছিল। চোখ বন্ধ করতেই শুনতে পেলাম এক দীর্ঘ গভীর নিঃশ্বাস ফেলার শব্দ, যেন শতবর্ষের যন্ত্রণার মুক্তি মেলে স্বস্তির নিঃশ্বাস। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরদিন সকালে যখন চোখ খুললাম, দেখি আমি নিজের বিছানায় শুয়ে আছি। সামনেই গৃহকর্তা ও গঙ্গাপ্রসাদ দাঁড়িয়ে। তাদের সঙ্গে কথা বলতে যাব এমন সময় এক ভৃত্য দৌড়ে এসে খবর দিল, হ্যাঁ কর্তা, কর্তা তাড়াতাড়ি চলুন কর্তা, একবার চলুন দেখে আসুন গে কি হয়েছে। আমরা তিনজন তার পিছু পিছু ছুটে গেলাম। পৌঁছে দেখি অন্দরমহলের সেই ঘরটা ফাঁকা, পাথরের মূর্তিগুলো নেই। অন্য ঘরটাও ফাঁকা, যেখানে সেই লাল সর্পটি দেখা দিয়েছিল। আর সবচেয়ে বিস্ময়কর, অম্বিকা ও অনন্তের আলিঙ্গনরত মূর্তিটি সম্পূর্ণ অদৃশ্য। বলছেন কি? ওই মূর্তি দুটি কিভাবে অদৃশ্য হলো? জানি না, এক রাতের মধ্যে এমন অলৌকিক পরিবর্তন। সন্দেহ জাগলো, তাই নিজের ঘরে ফিরে গেলাম। দেখি গত রাতে জ্বালানো ধূপের ছাইয়ের ভিতর একটা তাবিজ পড়ে আছে। তাবিজটা পরিষ্কার করে রোদে ধরতেই দেখলাম তাতে খোদাই করা আছে অম্বিকা অনন্ত এক তত্ত্ব। আমার মনে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল। বুঝলাম দুজনেই একাত্ম হতে পেরেছে। ইহজগতে তাদের প্রেমে বাধা এসেছিল, কিন্তু সত্যিকারের প্রেমকে থামানো যায় না। সর্বশক্তিমান ঈশ্বর তাদের ভালোবাসাকে অমর করে দিলেন, যেমন হর ও হরি এক আত্মায় মিলিত। রাজবংশের উত্তরসূরি হতবুদ্ধির মতো তাকিয়েছিল। শেষে কাতর স্বরে জিজ্ঞাসা করলো, ঠাকুরমশাই, ওরা কি মুক্তি পেয়েছে ঠাকুরমশাই? আমি মৃদু হেসে বললাম, যেখানে তন্ত্র শেষ হয় সেখানেই প্রেমের সত্য শুরু হয়। ঠাকুরমশাই থামলেন। আমরা নিস্তব্ধতার মাঝে চুপ করে বসে রইলাম, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন উঁকি দিচ্ছিল। তাই থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, ঠাকুরমশাই, ওই ঘটনার পর আপনি কি আর গিয়েছিলেন সেখানে? হ্যাঁ, এই ঘটনার পর অনেকগুলো বছর কেটে গেছে। ওই রাজবাড়ির আর কোনো সদস্য জীবিত নেই। হাঁটতে হাঁটতে আবার চলে এসেছিলাম ওইখানেই। জায়গাটা তখন বেশ পরিত্যক্ত। আমি ওই জায়গা তখন আর চিনতেই পারছি না। রাজবাড়ি কালের নিয়মে আরো ভগ্ন দশা হয়ে গিয়েছে। জায়গাটায় গিয়ে আমার মনে পড়ল ওই রাজবাড়ির কাহিনী। সন্ধ্যা হয়ে এসেছিল, গঙ্গার ঘাটে বসে পড়লাম। হঠাৎ করে বাতাসে আবার সাপের গন্ধ পেলাম। আমি ধূপ জেলে মন্ত্রপাঠ শুরু করলাম। ওং রিয়েশো শ্মশান ক্রিয়াং নমঃ। ওং ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্ঠা দেবী। ক্রমেই ওই মন্ত্রপাঠ করাটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল। যে কদিন ছিলাম ওই কদিন ওইভাবেই থাকতাম, আর তাকিয়ে তাকিয়ে বাইরে থেকে রাজবাড়িটা দেখতাম। একদিন গঙ্গার ঘাটে একটা ধুনি জেলে বসে আছি। হাওয়ায় সর্পের গন্ধ,
আর আমার গলায় শান্ত মন্ত্রধ্বনি। ওং নাগে নাগিনী এক তত্ত্ব স্বরূপায় নমঃ। লোকেরা বলে, তারানাথ আবার এসেছেন। যেখানে আত্মা ঘুমায় সেখানে শান্তি জাগাতে। একটা শান্ত স্নিগ্ধ সুবাসে চারিদিক ভরে গেল। ধূপের ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে। ঠিক সেই মুহূর্তে ভগ্নপ্রায় রাজবাড়ির দেওয়ালের দিক থেকে একটা ছায়া যেন নড়ে উঠল। প্রথমে আবছা, তারপর ধীরে ধীরে স্পষ্ট। একটা বৃদ্ধ লোক, পরনে মলিন ধুতি, ফ্যাকাশে মুখে, চোখে এক গভীর ক্লান্তি। তিনি যেন মাটির সঙ্গে মিশেছিলেন, এবার জেগে উঠলেন। লোকটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন। তাঁর দৃষ্টিতে কোনো ভয় বা রাগ নেই, শুধু এক অন্তহীন প্রতীক্ষা। ঠাকুর মশাই, আপনি? আমি চোখ বন্ধ রেখেই মৃদু হাসলাম। কে আপনি? বৃদ্ধের ঠোঁটে একটা বিষণ্ণ হাসি ফুটে উঠল। আমি ছিলাম এই রাজবাড়ির শেষ রক্ষক। একটা প্রশ্ন করার ছিল, রাজকুমারী আর তার পেয়ে। আমি মন্ত্র শেষ করে চোখ খুলে গভীর দৃষ্টিতে তার দিকে তাকালাম। প্রেমের সত্য তো আপনার জানা, যেখানে তন্ত্র শেষ হয় সেখান থেকেই তো শুরু। আপনি এখনো কেন এইখানে? শান্তি নেই ঠাকুর মশাই। রাজকুমারী সেই নাগিনী, সে মুক্তি পায়নি। প্রেমে তারা এক হয়েছে বটে, কিন্তু এই অভিশাপ, এই রাজবাড়ির মাটি তাদের বাঁধন আলগা হতে দেয়নি। মাঝে মাঝে এই সাপের গন্ধ, এটা মুক্তির নয়, এটা তাদের অস্থিরতার চিহ্ন। চারিদিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। রাজবাড়ির ভাঙা দরজা জানালা দিয়ে একটা চাপা গোঙানির শব্দ ভেসে এলো। আমি জানি, তাই তো ফিরে এলাম। আপনিও আর আটকে থাকবেন না। আপনি এখন শুধু এই রাজবাড়ির স্মৃতি। আমি উঠে দাঁড়ালাম। আমার ঝোলায় হাত দিয়ে একটা ছোট রুদ্রাক্ষ বের করে মন্ত্রপুত করলাম। তারপর বৃদ্ধের দিকে এগিয়ে দিলাম। এই নিন, এটা তাদের জন্য নয়, এটা আপনার মুক্তির জন্য। আপনি ওদের শেষ স্মৃতি। আপনার মুক্তিই হয়তো তাদের শান্তিতে থাকার শেষ চাবিকাঠি। বৃদ্ধের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি কাঁপতে কাঁপতে রুদ্রাক্ষটা নিলেন। ওনার হাত থেকে একটা নীলচে আলো ঠিকরে বেরোলো। মুক্তি, এত বছর পর। মুহূর্তের মধ্যে বৃদ্ধের শরীরটা যেন ধোঁয়ার মতো মিলিয়ে গেল। একটা দীর্ঘ নিঃশ্বাস যেন বাতাসে মিশে গেল। সাপের গন্ধটা মুহূর্তের জন্য আরো তীব্র হলো, তারপর একদম মিলিয়ে গেল। বাতাস শান্ত হলো। রাজবাড়ির চাপা গোঙানিও থেমে গেল। চারিদিকে এক গভীর স্নিগ্ধ শান্তি নেমে এলো। আমি আবার ঘাটের চাতালে এসে বসলাম। মুক্তি তোমরা পেয়েছ, দেরিতে হলেও। প্রেম তো মুক্তি দেয়। অনেকক্ষণ পর আমি দেখলাম আকাশে একটা তারা খুব উজ্জ্বল হয়ে উঠল। সেটার দিকে তাকিয়ে আমি আবার মৃদু হাসলাম। হ্যাঁ, ওরা মুক্তি পেয়েছে। ঠাকুরমশাইয়ের কথা থামলে আমরা দুজনে সেই শান্ত স্তব্ধতার মাঝে চুপ করে বসে রইলাম। একটা গভীর তৃপ্তির নিঃশ্বাস ফেললাম। কেমন লাগলো আজকের কাহিনী? এই সময় আমার সঙ্গীর চোখ চিকচিক করে উঠল। মুখ টিপে হেসে এমন একটা কথা বলল যা আমার সব শান্তি এক লহমায় কেড়ে নিল। কেমন আর লাগবে, আজগুবি গল্পের জুড়ি মেলা ভার। আপনি বলছেন অপূর্ব, মানে এক মুহূর্তে অবিশ্বাস করার জায়গা রাখেননি আপনি। ঠাকুরমশাই রেগে গেলেন, সিগারেট ধরিয়ে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, আমি মিথ্যে গল্প বলে গেলাম এতক্ষণ। তো এইগুলো কি আবার সত্যিকারে হয় নাকি? বিশ্বাস হয় না এগুলো। তাহলে আসো কেন শুনতে? যাও, আর আসবে না গল্প শুনতে।
অগত্যা আমরা বেরিয়ে এলাম। জানি ঠাকুরমশাই এখন না বলছেন, কিন্তু পরে তিনি ঠিকই রাজি হবেন। আমাদের আবদার উনি ফেলতে পারবেন না। আর কিশোরীকে আমি পরে বেশ কড়া করে বললাম, কিশোরী, এমন রসিকতা করলে কিন্তু তোমার সাথে কথা বলাই বন্ধ করে দেব। বয়স্ক মানুষ, জীবনের অভিজ্ঞতা বলছেন, পুরোটা শুনে তোমার এমন মন্তব্য করা ঠিক হয়নি। কিশোরী মৃদু হেসে নিজের গন্তব্যের দিকে রওনা দিল।